মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আমার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে মঙ্গলবার, টানা 1 মাস ছুটির পর স্কুল খুলে গেছে। তো কালকেই স্কুল খুলেছে, কালকে আর পাঠায়নি, আজকে থেকে পাঠাবো। তো আবার শুরু হলো সেই সকাল সকাল ওঠা। অদিত্যরও সকালবেলায় ঘুম থেকে ওঠাটা খুবই কষ্টকর, তো যাই হোক উঠতে হবে। আর এত গরম পড়েছে, মানে প্রত্যেকবারই তাই, যখন ঠিক স্কুলটা খোলে সেই টাইমে যেন বেশি গরম পড়ে, প্রচণ্ড গরম। জানি না কী করবে, স্কুলে গিয়ে ঘেমে টেমে স্নান হয়ে যাবে হয়তো। যাই হোক, তো স্কুল তো পাঠাতে হবে, অনেক দিন ছুটি খেয়ে নিল। তো চলো ওকে রেডি করা যাক। আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এবার অদিত্যর টিফিনটা রেডি করব, জলটা রেডি করব, ব্যাগটা রাতেই রেডি করে রেখেছি। কারণ কি বলতো, অনেকদিন পর স্কুল যাচ্ছে তো এবার অভ্যেসটা ছুটে গেছে। এবার কাজগুলো করতে না একটু বেশি সময় লাগছে। তো সেই জন্য আমি বুঝতেই পারলাম যে একটু বেশি সময় লাগবে, তাই কালকে রাত্রেই ওর ব্যাগটা গুছিয়ে রেখেছি। বাকি কাজগুলো করবো। আর জুতো টুতো ধরো সব প্যাক ট্যাক করে রাখা আছে, সেগুলো আবার বার করতে হবে, সেখানে ধরো একটু এক্সট্রা টাইম যাবে। তো যাই হোক, চলো সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করা যাক। অদীপ্ত ধরো এখন কমপ্ল্যান খায়, তো সেখান থেকে টিফিন বক্স পেয়েছে। তো সেই জন্য তার আবদার যে কমপ্ল্যানের টিফিন বক্সটাতে আমি টিফিন নিয়ে যাব প্রথম যেদিন স্কুল যাব। সেই জন্য সেটাকে বেশ ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর সকালে যেহেতু ও কমপ্ল্যান খেয়ে স্কুল যায়, সেই জন্য বেশি কিছু টিফিনে খেতেও চায় না, তাই একটু ওয়েফার্স দিলাম আর অল্প করে একটু চিড়ে ভাজা দেবো। তার মধ্যে অবশ্য অর্ধেকটাও খাবে কিনা সন্দেহ, তাও দিয়ে রাখি, কারণ ছোটোছুটি দৌড়াদৌড়ি করে যদি খিদে পেয়ে যায় তাহলে হয়তো পুরোটাও খেতে পারে। আর না হলে তোমার অনেক সময় বন্ধুদেরকেও দেয়, আবার মেঘদাদাকেও দেয়, সেই জন্য একটু বেশি করেই দিয়ে রাখি। কাল রাত্রে জলটা গরম করেছি, যেহেতু এখনও অদীপ্তকে জল ফুটিয়েই সেটাকে ঠান্ডা করিয়ে খাওয়াই। এখন সকালবেলা হয়ে গেছে, তাও জলটা এত গরম কি বলবো তোমাদেরকে। মানে বাইরের টেম্পারেচারটা কীরকম বুঝতেই পারছো তোমরা, মানে কাজ করা যাচ্ছে না, এত গরম। আর এই ঠাকুর ঘরটাও না খুব গরম আমাদের। এবার জুতো খোঁজার পালা। বেশিরভাগ জুতোগুলোকে এই খাটের তলায় এইখানটাতেই ডাইনিংয়ে রাখি। তো এইদিকে মনে হচ্ছে নেই, এদিকে বুট জুতোটা আছে ওর। এবার ওই দিকটাতে দেখি, আসলে অনেক দিন আগে রেখেছি তো একদম মনে নেই যে কোথায় রেখেছি। যাই হোক, পেয়ে গেছি, কিন্তু খুব ধুলো পড়েছে জুতোটাতে। কেডসটা রেখে দিলাম, হোয়াইট কালারের কেডসটা, ওটা তোমার শুধুমাত্র শনিবার দিন লাগে, আজকে লাগবে না। একটু প্রথমে ভালো করে ঝেড়ে নিলাম, কারণ ভেতরে যদি কোনো মাকড়সা বা পোকা টোকা ঢুকে থাকে। তারপরে একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে মুছে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। আর নাম তো লেখাই আছে ফেব্রিক দিয়ে, অতএব নামটা উঠবে না। এই ওয়েট ওয়াইপসগুলো যে আমার কত কাজে লাগে কি বলবো তোমাদেরকে। আলমারি মুছতেও কাজে লাগে, জুতো মুছতেও কাজে লাগে, মুখ মুছতেও কাজে লাগে, মানে অলরাউন্ডার এক কথায়। দেখো একদম নতুনের মতো হয়ে গেছে জুতোটা। অদীপ্ত ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে, চোখগুলো ধুইয়ে দিলাম, একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি। যা গরম পড়েছে খুব অল্প করেই মাখাবো, নালে এখনই ঘেমে যাচ্ছে ও যে এত সকালে উঠেছে, একবারও যে বলেনি যে মামা উঠবো না, স্কুলে যাব না, সেটাই আমার কাছে সব থেকে বড় অবাক হওয়া। আসলে স্কুল যেতে এমনি ভালোই বাসে, বন্ধু টন্ধু থাকে, খেলা টেলা হয় ধরো। ওকে দেখে আমারই কষ্ট হচ্ছে, এখনও ঘুম ভাঙেনি বেচারার। অদিত্যকে স্কুলে দিয়ে আমরা চলে এসেছি হনুমানজির মন্দিরে। ওদের স্কুলের একটু এগিয়ে একটা মন্দির আছে হনুমানজির, এ দেখো, সেখানে আমরা মাঝে মধ্যেই আসি। আর মঙ্গলবার শনিবারটা তো বিশেষ করেই আসি, সেদিন খুব ভিড়ও হয়। আর মন্দিরটা এত সুন্দর, মানে সকাল সকাল হনুমানজির দর্শন পেলে দিনটা যেন সত্যিই খুব ভালো যায়, আর মনটা একদম শান্ত হয়ে যায়। সেই জন্য বাবুকে স্কুল দিলে এখন, মানে যেদিনই স্কুল আসে সেদিন আমরাও মন্দিরটাতে একবার হনুমানজির দর্শন করে আসি। আর এই চারিদিকে ছবিগুলো দেখো কি সুন্দর, আর মন্দিরটাও কিন্তু বেশ অনেকটা বড়, আর খুব সুন্দর করে সাজানো। বাড়ি চলে এসেছি, আবার ডিউটি শুরু। আর আমাদের মেয়েদের তো কিচেনেই বেশিরভাগ সময়টা কেটে যায়। তো এই শুরু হলো কিচেনের পর্ব। একটু বেশি করেই ভাত করে নেব। সকালবেলায় ধরো অতনু আর বাবু খাবে, দুপুরবেলায় আমি, অতনু, বাবু খাবো, আবার রাত্রেবেলার জন্য ভাবছি একটু ভাতের চাল নিয়ে রাখবো, কারণ এখন তোমার বেশি ঝোল ঝাল খেতে ভালোও লাগছে না। রাত্রেবেলার জন্য একটু ভাত নিয়ে রাখলে তোমার ভিজা ভাত খাবো, পান্তা ভাত। গরমকালে মনে হচ্ছে যেন পান্তা ভাতটাই অমৃত। তার সঙ্গে থাকছে অবশ্য অনেক কিছু আইটেমই, পেঁয়াজ আলু ভাজা, তারপর তোমার পোস্ত বাটা, ছাতু মাখা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর কাঁচা তেল লবণ। অতনু আবার ওআরএসটা রেখে গেছে আমার আর অদীপ্তর জন্য। ঘরে ঢুকে বিছানাটা গোছাতে যাব, তো তখন দেখছি
যে অতনু বিছানাটাকে গুছিয়েই রেখেছে। তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে কখন গুছালো কে জানে, আমি দেখতেই পাইনি, হয়তো রান্নাঘরে ছিলাম তখন গুছিয়েছে। বেশ সুন্দর টান টান করেই কিন্তু গুছিয়ে দিয়েছে। ভালোই হলো, একদিকে আমার একটা কাজ কমে গেল। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, চুলটা কোনো রকমে একটা খোপা করেই চলে যায়। তাই ভাবলাম আজকে যখন বিছানার কাজটা আর করতে হলো না, ভাবলাম চুলটাকে একটু আঁচড়িয়ে নিই। আর চুলে ঠিকঠাকভাবে প্রতিদিন আঁচড়ানোও হয় না, তো সেই জন্য বেশ একটু জোটও বেঁধে গেছে। তাই ভাবলাম জোটগুলোকে একটু ছাড়িয়ে নিই। ওদিকে তোমার ভাতটা হচ্ছে, আর চুলটা বেশ বড় হয়ে গেছে, বুঝতেই পারছো কতটা বড় হয়েছে। গোছের বেলায় কিছু বাড়ছে না, শুধু লম্বাতেই যেন বেড়ে চলেছে। তাই ভাবছি চুলটা একটু কেটে নেব। আর ধরো সামনেই অদীপ্তর জন্মমাস চলে আসছে, এবার তখন আর কাটতে পারবো না, চুল নখ কিছুই কাটা যাবে না। তাই ভাবছি ওর জন্মমাসটা পড়ার আগেই না চুলটাকে একটু ছোট করে আসবো। পুজোর সময় হয়তো আর কাটবো না, খুব বেশি হলে হয়তো একটু শেপ করে নেবো, সেই জন্য চুলটা একটু কেটেই আসবো। আর নিচের পোর্শনটা না খুব খারাপও হয়ে গেছে, মানে ঠিক ফেটে যায়নি, চুলটা আমার খুব একটা ফাটে না, কিন্তু তোমার একটু রাফ হয়ে যায় নিচের দিকটা। তো দেখা যাক শেষ পর্যন্ত কবে যাওয়া যায়। আর এই গরমে এত বড় চুল সামলাতেও পাচ্ছি না, সত্যি কথা বলে প্রচণ্ড গরম লাগছে। অতনুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি পরে খাবো, অদিত্যকে আগে নিয়ে আসি। 9:45 মতো বাজে, ওদের স্কুল 10:10-এ ছুটি। আর তোমার রান্নার সব জিনিসগুলো কেটে রেখে দিয়েছি। আজকে তোমার পোস্ত করব, একটু পোস্ত মানে মাছেরই পোস্ত করব, তবে একদম অন্য রকমভাবে, সিম্পল পোস্ত যেটা হয় সেরকম ঠিক নয়। আসলে ঝোল ঝালটা খেয়ে খেয়ে না এত মশলাপাতি আর ভালো লাগছে না, এই গরমে একটু মশলাটাকে অ্যাভয়েড করলেই যেন বেশি ভালো লাগছে। আর কাঁকরোলের একটা রেসিপি করবো, কাঁকরোল ভাজা অবশ্যই নয়, একটু অন্য ধরনের, একটু ঝাল ঝাল করে। আর তোমার কাতলা মাছের পোস্ত করবো। আর অদীপ্ত তো আলাদা করে মাছের ঝোল সবজি দিয়ে হয়। এই 3টে করা বাকি আছে, বাকি সকালের রান্না হয়ে গেছে। আর এই যে এসে তো দুষ্টুমি শুরু করবে, তোমরা জানো। চলো ওকে নিয়ে আসি। এই যে দুই ভাই চলে এসেছে, এখন গাড়ি নিয়ে টানাটানি শুরু হয়েছে। ড্রেস চেঞ্জ করা নাই, হাত ধোয়া নাই, মোজা খোলা নাই, গাড়ি নিয়ে এসে এসে শুরু হয়ে গেছে। ওদেরকে ড্রেসগুলো চেঞ্জ করিয়ে দিয়েছি, হাত টাতগুলো ধুইয়ে দিয়েছি। এবার একটু ওআরএস করব, কারণ দেখলেই তো অতনু রেখে গেছে, বলেছে আমাকে, অবশ্যই মনে করে বলেছে যে ওখান থেকে এসে কিন্তু তুমি বাবুর জন্য আর তোমার জন্য ওআরএস করে নেবে, দিয়ে একটু খাবে। সেই জন্য মানে এসে ধরো জল তেষ্টা পেয়েই যাই, এবার জলটা খেতে গিয়ে যাতে ওআরএসটা দেখতে পাই, নাহলে ধরো আমি ভুলে যাব। সেই জন্য অতনু একদম হাতের কাছেই রেখে গেছে, যাতে কোনো মতেই না ভুলি। তো যাই হোক, 2টো গ্লাস নিয়ে রেখেছিলাম, কারণ মেঘ আসবে সেটা তো ঠিক ছিল না। আপাতত 2টো গ্লাসেই বানাচ্ছি, আর একটু জল যোগ করে আর একটা গ্লাসে অ্যাড করে দেবো। আর আমারটা একটু ঠান্ডা বানাবো, আর অদীপ্ত আর মেঘেরটা একটু মানে কম ঠান্ডা বানাবো। আর জল এত গরম মানে খেতে পারবে না। এমনিতে তো কিছু দেওয়ার নেই, ধরো শুধু ওআরএসটা দিলাম আর গুলিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। আর অরেঞ্জ ফ্লেভারের ওরা খেতেও বেশ পছন্দ করবে, আর খেতে বেশ ভালো আমি জানি, কারণ আগেরবারও এটা খেয়েছিলাম, তো বেশ ভালো খেতে। তো এবার মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা, জলটা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা সেটা একবার চেক করে নিলাম। বাবু আবার তোমার ছোটদের যে ওআরএসটা হয় সেটা খেতে একদম পছন্দ করে না, ছোটোবেলা থেকে ওআরএসটা একদমই ভালোবাসে না ও খেতে। কিন্তু এই বড়োদের যে ওআরএসটা, ওইটা তোমার অরেঞ্জ ফ্লেভারটা দিলে ও দেখেছি খায় এবং পছন্দও করে বেশ, মানে না বলে না কখনো, যতটুকু দিই ততটুকু খেয়ে নেয়। এ দেখো খাটটার কি অবস্থা করেছে দেখতেই পাচ্ছ। তাই নিয়ে এসেছি 3জনের জন্যই, এবার 3জনাকে দিচ্ছি, এ বলছে এটা নেবো, ও বলছে ওটা নেবো, এ বলছে এই গ্লাসটা নেবো, দিয়ে তো ঝগড়া শুরু হয়ে গেছে। যাই হোক, 3জনে 3টে ওআরএসের গ্লাস নিয়ে মনে করবো যেন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর সেটাতেই একটু গরমটাকে একটু মানে দূরে সরাবো আর কি। যাই হোক, সবারই কিন্তু বেশ পছন্দ হয়েছে, অদীপ্ত তো একদম থামস আপ করে দিল। খাটটার তো 12টা বেজেছে, তোমরা দেখতেই পাচ্ছ, নিচটারও সেই এরকমই, একবারে নিচটার তো 13টা বেজে গেছে, তোমরা পরে দেখতে পাবে, সেটা দ্বারাও দেখাবো তোমাদেরকে। আর এই গরমে রান্না করতে গিয়ে যে কি কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সবারই ওআরএস খাওয়া হয়ে গেছে, এই যে 3টে গ্লাস এখন রাখা আছে। এত গরম, ঘর থেকে আর বেরোতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই বসে থাকি, রান্নাটা না থাকতা। প্রতিদিন যদি রান্নার একটু ছুটি থাকতো কি ভালো হতো। আর রান্নাঘরটা এত গরম যে কি বলবো, এই যে লাফাচ্ছে খাতে, সেই জন্য নড়ে গেল। এই দেখো, এখানে দড়ি ব্যাগ এইসব দিয়ে এখন লং জাম্প হচ্ছে 2 ভাই মিলে। আর আমার ভয় লাগছে যদি পায়েটায় লেগে যায়, হুমড়ি খেয়ে যদি পড়ে, দাঁত মুখ একবারে ফেটে যাবে।
তো যাই হোক, ওরা এখন ঘরে খেলা করছে। চলে এসেছে আবার গরমের মধ্যে রান্না করতে। কাঁকরোলগুলোকে একটু এরকম ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তেল গরম হয়ে গেছে, অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর তোমার দিয়ে কাঁকরোলগুলো দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। কারণ একটু মোটা মোটা করে কেটেছি, এমনি শুধু ভাজলে, অল্প তেলে যেহেতু আমি রান্নাটা করছি, শুধু ভাজলে কিন্তু সেদ্ধ হবে না, সেই জন্য একটু জল দিয়ে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। আসলে আমার রান্নাঘরটা গরম হওয়ার আর একটা কারণ আছে। কারণ কি বলতো, রান্নাঘরে না সামনের দিকে কোনো জানালা নেই, পিছন দিকে একটা জানালা, সেটা ধরো সিঁড়ির দিকে। এবার সেই দিক দিয়ে খুব একটা ধরো হাওয়া টাওয়া পাস হয় না, সেই জন্য মানে গরমটা আরও বেশি লাগে। এই দেখো কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে। একটু বেশি ঝাল ঝাল করেই আমি বানাচ্ছি, তোমাদের যেরকম ঝাল পছন্দ তোমরা সেরকম ঝাল দেবে। মোটামুটি 5-6টা লঙ্কা আমি দিয়েছি, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে এভাবে হাত দিয়ে ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি, তাহলে তোমার তেতো হবে না। একটু ফ্রাই করলেও দিয়ে হাই ফ্লেমে রেখে 1 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর একটা জিনিস অ্যাড করব, তবে একদম শেষে। এই দেখো একদম রেসিপিটা তৈরি হয়ে গেছে, শেষে একটু বেশি করে লেবুর রস দিয়ে দিলাম, তাহলে বেশ টক টক লাগবে। আর এই গরমকালে টকটা খেতে কিন্তু সবারই খুব ভালো লাগছে। এবার মাছ ভেজে নিয়েছি আমি আগে থেকেই, মাছ ভাজা তেলে বেশ কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি, এরকম থেতো করে লাল লাল করে ভেজে নিলাম রসুনগুলোতে। এবার একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ, আর অল্প করে একটু পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটাকে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু পেঁয়াজ দেবো না, তাহলে কি বলতো পোস্তর যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে। এইভাবে একবার রুই মাছ বা কাতলা মাছের পোস্ত করে দেখবে, খুব ভালো লাগে খেতে। আর একটু ঝাল ঝাল করে করবে, তাহলে যেন বেশিই ভালো লাগবে খেতে। জল দিয়ে দিলাম, যেহেতু ইলিশ মাছ নয় ধরো কাতলা মাছ, সেই জন্য একটু সেদ্ধ করতে হবে। ইলিশ মাছ হলে আর জল দিতাম না, মানে একটু ভাপেই করে নিতাম, এমনিই হয়ে যেত। তো যাই হোক, অবশ্যই ইলিশ মাছে পেঁয়াজটাও দিতাম না। মাছ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, দিয়ে সামান্য একটু জলে একটু সেদ্ধ করে নেবো, না হলে কি বলতো একটু শক্ত শক্ত থেকে যাবে মাছগুলো। আর মাছগুলোকে একটু হালকা করেই ভেজেছি। আর বলো না, যখন পোস্তটা দিয়েছি, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, তখন না ক্যামেরাটা অফ হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। সেই জন্য পোস্ত দেওয়াটা তোমাদেরকে দেখানো হলো না, পোস্তর বাটি দিয়ে জল দেওয়াটাই দেখাতে পারলাম। যাই হোক, তেল ছেড়ে গেছে, আমাদের কাতলা পোস্ত একদম রেডি। দারুণ লাগে কিন্তু খেতে। আর তার সঙ্গে থাকবে মায়ের পাঠানো আচার, আমের আচার করেছে মা, তোমার একটা চিনি দিয়ে একটা গুড় দিয়ে। আর মায়ের হাতের আচার মানে তো দারুণ টেস্টি, এবং ভালোবাসায় একদম টইটুম্বর। আর শেষ পাতে একটু টক না হলে কিন্তু মোটেই এখন চলছে না। তাই মায়ের তৈরি আচারটা ছাড়া আমাদের খাবার কিন্তু এখন একদমই অসম্পূর্ণ। আর মা আচারটাও কিন্তু খুব ভালো বানায়। আমি অবশ্য এখনো মায়ের কাছ থেকে আচার বানানো শিখিনি, দেখছি মা যখন বানিয়েই পাঠাচ্ছে, আবার কি কষ্ট করে বানাচ্ছে বলো তো। মায়ের মতো এত টেস্টিও আমি বানাতে পারবো না, সেই জন্য মা পাঠাচ্ছে, এখন খাচ্ছি সেটাই ভালো। বড় মা যদি কখনো গরমকালে এখানে বেশ কয়েকদিন থাকে, তাহলে মায়ের কাছ থেকে বানানোটা শিখে নেব। আসলে মা তো এখন এখানে নেই, এবার সেই জন্য বানানোটাও শেখা হচ্ছে না। আর দেখলাম যে রান্না টান্না যখন হয়ে গেছে, তাহলে একটু আলমারিটা পরিষ্কার করি। আলমারিটাতে প্রচণ্ড ধুলো পড়েছে। আসলে এই ধরো রাস্তার সামনে বাড়ি, সেই জন্য না সব কিছুতে প্রচণ্ড ধুলো পড়ে। আর এই দেখো এদিকে আর একজন ব্যাগ নিয়ে ব্যস্ত, সেটাও নিজেই বানিয়েছে, তোমার চাবি ফেলার জন্য নিচে, মানে চাবি দেওয়ার জন্য কেউ এলে বা কেউ তালা মেরে গেল চাবিটা নেওয়ার জন্য। তো আমার সেদিকে সুবিধাই হয়েছে, আমাকে আর নিচে নেমে যেতে হচ্ছে না চাবি দেওয়ার জন্য বা নেওয়ার জন্য। এই যে এখানে আরেকজন ক্যামেরা কখন অন করেছে আমি জানি না, আমি বাইরে ছিলাম, নিজে এরকম এইসব করে বেরিয়েছে। এতটা তো জানে না, এরকম চোখটা শুধু দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে না বলে এখন ফোনটাকে দিয়ে পাল্টিয়ে নিজেকে দেখছে, আর খুব মজা পাচ্ছে। এখন আবার জানো তো অদিত্য ফোনের ক্যামেরাতে ছবি তোলা শিখেছে, সেই জন্য যেখানে যা পাচ্ছে তাই ছবি তুলে বেড়াচ্ছে। পুরো ফোনটাকে রেখেছি, এখন তো প্যাটার্ন লকও জেনে গেছে কোন ফোনের কোনটা প্যাটার্ন লক, তো সেই প্যাটার্ন লক দিয়ে খুলে বেশ সুন্দর ছবি তুলে বেড়াচ্ছে। আলমারির ছবি, আমার ছবি, নিজের পায়ের ছবি, মুখের ছবি, হাতের ছবি, মানে যেখানে যা পাচ্ছে। আর তারপরে সেটা যখন নিজে দেখছে, ও এত আনন্দ হচ্ছে যে হেসে লুটোপুটি দেওয়ার মতো ব্যাপার। এখন বেশ একটু নাচানাচি হয়ে গেল পাপান শোনার। এবার দেখলাম যে ও যখন মুখটা দেখা যাচ্ছে না,
উঠে গেছে, তাই তো? দেখাও দেখি। এই যে একটা দাঁত নেই, আর একটা পাশের দাঁতটাও নড়ছে, এটাও কদিন করে উঠে যাবে, তাই তো? এরকম দুষ্টু হয়েছে তোমরা বুঝতেই পারছো, মানে সারাদিনটা যে কি অত্যাচার করে। আর বাবা তো বলে না না, বাবার জন্য কোনো দুষ্টুমিই করে না। তোমরা তো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো কেমন দুষ্টুমি করে না করে। তোর পাপাকে একটু জানিও তো যে ও দুষ্টুমি করে কি করে না। আমার কথা তোর পাপা বিশ্বাসই করে না, একটু শান্ত হয়ে বসে না, জানো না এক মিনিটও। আর গোটা ঘরে খেলনা ছড়িয়ে, শুধু কি মেঝেতে মেঝেতে খাটে এদিকে ওদিকে ডাইনিংয়ে চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখবে। আর যখন বলবো বাবু একটু উঠিয়ে রাখ, আমি দেখছিস তো কাজ করে করে সময় পাচ্ছি না, ও মাম্মাম তুমি ওঠাও, আমি পারছি না। এদিকে নাচ করতেও ব্যস্ত। ওইদিকে তোমার আলমারিটা পরিষ্কার করে নিয়েছি, এবার ভাবলাম বাবুর ওই তোমার যে ট্রেটাতে জলের বোতল টোতল থাকে, কমপ্লেন থাকে, সেটাকে একটু পরিষ্কার করে নিই। ওখানটাও বেশ মানে একদিন দুদিন অন্তর অন্তরই পরিষ্কার করতে হয়, নাহলে খুব ধুলো জমে যায়। আর তোমার এখন তো অদীপ্ত গ্লাসে জল খাওয়া শিখে গেছে, সেই জন্য একটা গ্লাসও রেখেছি। কখনো বোতলে দিই, যখন ধরো একটু টিভি দেখছে শুয়ে শুয়ে আরাম করে, তখন এমনি ওর বোতলটাতে দিই। আবার যখন ধরো একটু বসে আছে দেখি, তখন গ্লাসেই দিয়ে দিই। বেশ সুন্দর গ্লাসে জল খেতে শিখে গেছে। কিন্তু দেখো কাজটাকে আমাকে শান্তি করে করতে দিচ্ছে। আর তোমরা তো জানোই ওর প্রশ্নের শেষ নেই, দেখাতে হচ্ছে যে কি করছি, কেন করছি। তো ওকে সেই জন্য দেখালাম, দেখ তোর ট্রেটাতে কত নোংরা হয়েছিল। সেই জন্য সেই নিয়ে আবার প্রশ্ন, কেন নোংরা হয়েছে, কিভাবে হয়েছে, কেন তুমি পরিষ্কার করছো। আর পরিষ্কার হয়ে যাওয়ার পর ট্রেটা ও নেবে, দিয়ে ও নিয়ে খেলা করবে। দেখো একটা ট্রেতে ওর হচ্ছিল না, আর একটা ট্রে যেটাতে ওর খাবার রাখি সেটাও পর্যন্ত নিয়ে নিয়েছে। আর ঘরটার অবস্থা তো দেখতেই পাচ্ছ তোমরা, কত সুন্দর করে সাজিয়ে রেখেছে পাপান সোনা আমাদের। চলো আর একবার রোদে পুড়ে আসি। কতবার যে পুড়তে হচ্ছে রোদে তার ঠিক নেই। সকালবেলায় 6:45-7টার সময় বেরিয়েছি, তাও এত রোদ মনে হবে যেন দুপুর 12টা বাজছে। আবার তোকে নিয়ে এলাম। তারপরে তোমার এখন যাব ছাদে, জামা কাপড়গুলো মেলা আছে, তুলতে তুলতে রোদে পুড়ে আবার আসি। তো রোদ দেখে আর ছাদে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন জামাগুলো পুড়ছে, পুরুকা, কোনো অসুবিধা নেই, থাক, একবারে বিকালবেলায় এসে জামা প্যান্টগুলো সব তুলে নিয়ে যাব। কিন্তু কিছু করার নেই, তুলতেই হবে। একটু একটু মেঘ করেছে, যদি বাই চান্স মাঝখানে বৃষ্টি চলে আসে তখন বুঝতে পারবো না, তখন হয়তো সব ভিজে যাবে, বা তাড়াহুড়ো করে আস্তে আস্তে হয়তো অর্ধেকটাই ভিজে যাবে। আর ওই সাইডে একটা নয়নতারার গাছ হয়েছে, যেদিকে পাপান সোনা যাচ্ছে সে এখন নয়নতারার ফুল তুলতে ব্যস্ত। ওখানে প্রতিদিনই বেশ 4-5টা করে ফুল তো হয়ই, আর সেগুলোকে নিয়ে ওর যে আলাদা ঠাকুর আছে, দুর্গা ঠাকুর আছে দেখবে, গণেশ ঠাকুর আছে, সেখানে ও দেয়। ছাদ থেকে নিয়ে আসতে গিয়ে কী অবস্থা হলো দেখো, 1 থেকে 2 মিনিট মনে হয় সময় লেগেছে। যাই হোক, রান্না টান্না হয়ে গেছে, ছাদ থেকে নিয়েও চলে এসেছি, গরমের কাজটা সেরে নিয়েছি। আর এদিকে তোমার শুধু বাকি আছে বলতে তোমার এই ঘরটা একটু গুছাবো। কি করে রেখেছে অদীপ্ত সে তো দেখতেই পেলে। আর অদীপ্তকে স্নান করাবো, আর নিজে আমি স্নান করবো, তাহলেই মোটামুটি কাজ কমপ্লিট। তারপরে ওকে পড়তে বসাবো, তারপর আমার কিছু কাজ আছে, ওই নোটস ফোটস একটু তৈরি করবো, এইসবই। তো বন্ধুরা আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটু লাইক করে দিও। এই যে ওকে বাই। অঙ্ক করে